নমস্কার। মায়ের কথা সুমন চ্যানেলে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকবারের মতো আবারও অনুরোধ করব, যাদের ভিডিও ভালো লাগবে, যারা নতুন দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, যাতে পরের ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। এবং যারা পুরনো দর্শক আছেন এবং নতুন দর্শক উভয়কেই অনুরোধ করব, আপনারা কমেন্ট করুন। ভিডিও ভালো লাগছে কি খারাপ লাগছে, কি আমি ভুল ভাল বকছি, যাই হোক, আমার কমেন্ট অফ করা নেই। হ্যাঁ, অবশ্যই আমি একটি অযথা ব্যক্তিগত আক্রমণ আমি সহ্য করি না, কোনোদিন করিনি, করবও না। কারণ আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে চাই না। আমাকে শুধুমাত্র কেউ ব্যক্তিগত আক্রমণ করবে, আমি সেটা সহ্য করব না। এটা আমার একটা কঠিন পলিসি। আমি চাই আপনারাও প্রত্যেকে এই কঠিন পলিসিটা নিয়ে চলুন। নিজেরা সেধে কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে যাবেন না, কখনোই না। কিন্তু নিজেদের উপরও ব্যক্তিগত আক্রমণ যদি কেউ করে, সেটাও সহ্য করবেন না। হয় তাকে সোশ্যাল মিডিয়ায় করলে সোজাসুজি ব্লক করে দিন। যদি পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ হয় যে আপনার উন্নতিতে জ্বলছে, অকারণ আপনার সাথে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে আসছে, সরাসরি সম্পর্ক কাট করুন। আত্মীয় স্বজন সম্পর্ক কাট করে দিন। যদি আপনার কোনো ভুল না থাকে, কাট করে দিন সম্পর্ক। কারণ আপনি তার কাছে কিছু ধার ধারেন না, সুতরাং তার বেফালতু কথা শোনার আপনার কোনো দরকার নেই, এবং সেগুলোকে নিজের মাইন্ডে নিয়ে সারাদিন ভাবারও কোনো প্রয়োজন নেই। আমি আগের দিন বলেছিলাম, আপনি কি করবেন অনলি আপনার ব্যাপার, আপনার লাইফ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কেন সেখানে ইন্টারফেয়ার করবে? আপনার লাইফ আপনি কিভাবে চালাবেন সেটা আপনাকে ঠিক করতে হবে। আপনি চাইলে খারাপ পথেও যেতে পারেন, আপনি চাইলে ভালো পথেও যেতে পারেন, আপনি চাইলে মধ্যপন্থাও অবলম্বন করতে পারেন, কিন্তু সেটা ঠিক করতে হবে আপনাকে, 5 জনের কথা শুনে নয়। যাই হোক, একটি ভাই আমার কমেন্ট করেছে যে দাদা, যে জীবনে বারবার ব্যর্থ, সব কিছুতে ব্যর্থ হচ্ছে, বিধ্বস্ত হয়ে গেছে, সে কি করবে একটু বলুন। প্রথমেই বলি ভাই, জীবনে ব্যর্থতাকে তুমি যদি শুধু ব্যর্থতা হিসেবেই ধরো, এটা বড় ভুল করছো। ব্যর্থতাকে অভিজ্ঞতা হিসেবে ধরো। তুমি ব্যর্থ হয়েছো, আমি অস্বীকার করছি না, কিন্তু যে যে পথে গিয়ে তুমি ব্যর্থ হয়েছো, যে যেভাবে গেছিলে, একবার ভেবে দেখো, সেই পথগুলো, মানে সেই ভাবগুলো যেগুলো অ্যাপ্লাই করেছিলে, সেগুলো ঠিক ছিল না, তাই তুমি ব্যর্থ হয়েছো। দ্বিতীয় কথা, জীবনের সাকসেসের কিন্তু কোনো নির্দিষ্ট বয়স সীমা হয় না। আমরা বিশেষ করে বাঙালিরা ঠিক করে নিয়েছি কি না, এই 22, 23, 24 বছরের মধ্যে পড়াশোনা কমপ্লিট করব, তারপরে 26, 27-এর মধ্যে একটা চাকরি বাকরি পেতে হবে, তারপরে 30, 32-এর মধ্যে একটা বিয়ে থা করতে হবে, ব্যাস, এই তো হয়ে গেল। তারপর আর কি, সংসারের জোয়াল কাঁধে টেনে চলতে হবে যতদিন বাঁচি। আমি আগের দিন উদাহরণ দিয়েছিলাম, তোমরা নিজেদের চারপাশেও না বহু উদাহরণ দেখতে পাও, বহু উদাহরণ। বললে অনেকেই এরকম বলে আমাকে, আরে উনি তো শাহরুখ খান ছিলেন, উনি তো অমিতাভ বচ্চন ছিলেন, উনি তো অমুক ছিলেন, তমুক ছিলেন, আমি তো সেটা নই দাদা। হ্যাঁ, ভাবো, একটা মানুষ উন্নতির শিখরে পৌঁছেছেন, মনুমেন্টের মাথায় পৌঁছেছেন, সেখান থেকে তাকে মনুমেন্টের নিচে নামিয়ে দেওয়া হলো। তার মনের অবস্থাটা কীরকম হয়? যিনি মনুমেন্টের মাথায় উঠেছেন, তাকে মনুমেন্টের নিচে নামিয়ে দেওয়া হলো, বলা হলো আবার উঠো।
ক্ষমতা থাকলে আবার ওঠো। এবং তার বয়স তখন অলরেডি 55+ হয়ে গেছে। ক্ষমতা থাকবে নিউ জেনারেশনের সঙ্গে লড়াই করে আবার নিজের সেই 1 নম্বর জায়গাটা অ্যাচিভ করার। অমিতাভ বচ্চন পেরেছেন। শাহরুখ খান বছর 4 আগেও লাস্ট কি সিনেমা বেরিয়েছিল মনে হয়, তার ফ্যানের মানে ভক্তরাও মনে করতে পারবে না, মনে হয় ফ্যান নামে একটা সিনেমা বেরিয়েছিল। তারপর সবাই ভেবে নিয়েছিল শাহরুখ খান ফিনিশ, শাহরুখ খান দ্বারা আর হবে না অভিনয়, ওই রোমান্টিক অভিনয় করে গলা হবে না। 4 বছর বাদে এসে দুরন্ত কামব্যাক করে দেখিয়ে দিয়েছেন। তাই সাকসেসের কোনো লিমিট নেই ভাই। আমি দেখতে পেলাম তোমার একটা ইউটিউব চ্যানেল আছে। তার মানে তুমি ফোন ঘাঁটো, বিভিন্ন রকমের রিলস দেখো, ফেসবুকেও নিশ্চয়ই আছো। ইউটিউব চ্যানেল যখন একটা করেছো, তাহলে সেখানেও কিছু না কিছু হয়তো কখনো কখনো পোস্ট করো। তো তুমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই কিন্তু নিজেকে খুঁজে পেতে পারো। সব থেকে আগে দরকার না সাকসেস পেলাম কি, ওটা পরের কথা, আগে নিজেকে খুঁজে পাওয়াটা। দেখো ভাই, আজকে আমি যে বলছি না তোমাদের সামনে বসে কথা ফ্লুয়েন্টলি বলছি, আমি কিন্তু কোনো স্ক্রিপ্ট নিয়ে বসে নিই এখানে যে একটা স্ক্রিপ্টে লেখা আছে সেটা দেখে দেখে আমি বলে গেলাম। আমি কোনো স্ক্রিপ্ট নিয়ে বসে নিই, আমার যেটা মনে আসে আমি সেটাই বলি। কেন স্ক্রিপ্ট নিয়ে বসি না, বা এই যে কথা বলার ফ্লুয়েন্সিটা আমার কোথা থেকে এসছে? আমি নিজে কিন্তু 26টা বছর ওষুধের দোকানে দাঁড়িয়ে সেলসম্যানশিপের কাজ করেছি। বিভিন্ন খদ্দের এসছে, তাদের ম্যানেজ করা, তাদের কেউ হইচই করছে, দাদা আমাকে আগে দিন, আমারটা দেখুন না, তাদের ম্যানেজ করা, তাদের প্রেসক্রিপশান নেওয়া, তাদের ওষুধপত্র করে বুঝিয়ে দেওয়া। কিছু মুখের খদ্দের এসছে যারা, দাদা আমার জ্বর হয়েছে, সর্দি হয়েছে, কাশি হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, তাদের করা। অথচ একটা সময় না, আমি নিজে বলছি, আমি যখন কলেজে পড়তাম, আমি তখন ভয়ে বা লজ্জায়, যাই বলো না তোমরা, আমি কারোর সাথে কথা বলতে পারতাম না, চুপচাপ যেতাম, চুপচাপ বাড়ি চলে আসতাম। আজকে আমি বলতে পারছি তো। তার মানে এই গুণটা কিন্তু আমার বাইরে থেকে আসেনি, আমার মধ্যেই ছিল, আমি খুঁজে পাইনি। কোনো একটা কাজের সূত্রে, কর্মসূত্রে আমার এই কথা বলার গুণটা অন্তত বেরিয়ে এসছে। বাকি কি গুণ আছে, দোষ আছে, ও আমার ভগবতী জানেন, উনি আমার মাথা ঘামানোর প্রয়োজন নেই। তো তোমার মধ্যে যে কিছু নেই ভাই, এটা হতে পারে না, হয় না কখনো। তোমার মধ্যেও অবশ্যই গুণাবলী আছে, কিন্তু তোমাকে সেটা খুঁজে বের করতে হবে। তুমি যদি নিজে খুঁজে না পাও, যদি সত্যিই কাউকে বন্ধু মনে করো, যদি সত্যি যে হ্যাঁ এমন বন্ধু, মানে এখনকার বন্ধুরা তো বন্দুক হয়ে যায় মাঝে মাঝে, সেরকম নয়, এমন কোনো বন্ধু যে তোমার সব সময় তোমার বিপদে আপদে তোমার পাশে এসে দাঁড়িয়েছে, তার সাথে শেয়ার করো, একটা পথ নিশ্চয়ই পাবে। এটা হয় না যে তুমি জীবনে ব্যর্থ হয়ে গেছো, কারণ জীবনটা রোজ আসে ভাই, মরণ একবারই আসে, জীবন রোজ আসে, প্রতিদিন সকালে। আর প্রতিদিন না ভাই, একটা কথা মানে রাখ, ঘুম থেকে উঠে নিজেকেই নিজে বলো, আমি পারবই, আমি সাকসেসফুল হবই, নিজেকে বলো। এটা কোনো মন্ত্র নয়, কোনো তন্ত্র নয়, এটা ভেবো না। আর এখনো বলছি যে এই হাজারখানা আংটি, তোমার হয়তো এই আংটিটা দেখে ভাবছো অনেকে এটা কি পড়েছে,
না, এটা আমার স্ত্রী আমাকে গিফট করেছে ভাই। দেখো, এতে এস লেখা আছে, মানে আমার নামটা সুমন। ঠিক আছে, আমি এমনি পড়ি না, স্ত্রী গিফট করেছে, আমি পড়েছি। কোনো আংটি, পাথর, শিকড়, তাবিজ, কবজ ভাগ্য বদলাতে পারে না ভাই। তাহলে সবার আগে আমি বদলাতাম নিজের ভাগ্য। আমার যেটুকু ওই জ্যোতিষশাস্ত্র সম্বন্ধেও জ্ঞান আছে, যেটুকু তন্ত্রশাস্ত্র সম্বন্ধে আমার যেটুকু জ্ঞান আছে, আমি ওগুলো সবার আগে নিজের উপর অ্যাপ্লাই করতাম, আমার ভাগ্যটা বদলে যেত। হ্যাঁ, এখন কি আমার ভাগ্য বদলায়নি? অবশ্যই বদলেছে, 100 বার বদলেছে। যে মানুষটা একটা সময় বিধ্বস্ত হয়ে গেছিল, তোমার মতনই বিধ্বস্ত হয়ে গেছিল, সংসার ভাঙার যন্ত্রণায় 2 বছর 7 মাসের শিশুকে কোলে নিয়ে তার দুধের কিভাবে জোগাড় করব, একটা টাকা হাতে নেই। বিশ্বাস করতে পারো, 49টা দিন না খেয়েছিলাম প্রায়। বললাম এই কারণেই, কারণ কোনোদিন জুটেছিল ওই 1 প্যাকেট 3 টাকা দামের ওই পার্লেজি বিস্কুট, কোনোদিন জুটেছিল 1 প্যাকেট ম্যাগি। 49টা দিন, একটা দুটো দিন নয়। কেউ সাহায্য করতে আসেনি ভাই, কেউ না, কেউ সাহায্য করতে আসেনি। ইভেন আত্মীয় স্বজনরাও না তখন দূরে সরে গেছিল। কেন? এটাই নিয়ম। দূরে সরে যাবে তো যদি আমি টাকা পয়সা চেয়ে বসি। আমার এমন অবস্থা হয়েছিল ভাই, জানো, আমার একটা নেশা আছে, সেটা হচ্ছে আমার ওই খৈনি, তোমরা যাকে বিহারি। তো খৈনির প্যাকেট কত পাওয়া যায়? এখনই 5 টাকা, তখন 3 টাকায় পাওয়া যেত। আমার না ওটা কেনারও সামর্থ্য ছিল না। আমি আমার একটা বন্ধুকে বলেছিলাম, আমাকে 3 টাকার খৈনি কিনে দিবি রে ভাই। সেই আমি আজকে তোমাদের সামনে বসে, মেঝেতে বসে, একটা কার্ডবোর্ডের বাক্সের উপরে ফোন রেখে তোমাদের মোটিভেট করছি। আমার কোনো বড় বড় হ্যালোজেন ওলা স্টেজ নেই, গায়ে ব্লেজার নেই, মানে মোটা মোটা অঙ্কের টাকা নিয়ে একটা মাউথপিস হাতে নিয়ে সিংহ কেন বনের রাজা এই টাইপের ডায়লগ দিচ্ছি না আমি ভাই। আমি জীবনে নিজে শুয়ে এসেছি বলে তোমাদের যন্ত্রণাটা বুঝি আমি। আর একটা কি বুঝি, ওই যে আমরা সবাই না, মানে জেনারেলি ঈশ্বর বিশ্বাসী। কতটা বিশ্বাসী এটা একটা প্রশ্ন আছে। আদৌ কি বিশ্বাস করি? আদৌ কি বিশ্বাস করি যে এই মূর্তির কাছে, তো সবার কাছে তো মূর্তি, কিছু জানালে সেটা পূর্ণ হবে? হ্যাঁ ভাই, হয় হয়, আমি জোর গলেই বলছি হয়। যদি মন থেকে সেই বিশ্বাসটা থাকে না, ঠিক পূর্ণ হবে। বিশ্বাসে পাথরও শিব হয়, আর অবিশ্বাসে শিবও পাথর হয়ে যায়। এটা মাথায় রেখো। জীবনে দুঃখ কষ্ট আসবেই, কিন্তু ভেবে দেখো, আজকে পৃথিবীতে না যত বড় বড় মানুষ, যত জাগতিক দিক থেকে বলছি, আধ্যাত্মিক দিকের কথা যাচ্ছি না আমি, জাগতিক দিকে যত বড় বড় মানুষ না, সবাই ঠক্কর খেতে 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 গিয়ে বড় হয়েছেন, এবং কেউ বিপুল সম্পদ অধিকারী করেছেন, কেউ বিপুল নাম কিনেছেন। সবসময় যে শিক্ষাগত যোগ্যতাটাই না বড় হয়ে দাঁড়াবে কোনো মানে নেই। শিক্ষাগত যোগ্যতাটাই যে সবসময় পেছনে একটা লেভেল থাকিয়ে আমি অমুক পাস, আমি তমুক পাস, তার কোনো মানে নেই ভাই। ব্যর্থ তুমি হতেই পারো, 100 বার হতে পারো, 1000 বার হতে পারো। রবার্ট বুশের গল্পটা মনে নেই? এক্ষুনি তোমরা হয়তো বলবে ও তো 7 বার ব্যর্থ হয়েছিলেন। হ্যাঁ, তুমি 7000 বার ব্যর্থ হয়েছো, তাতে কি হয়েছে? আবার চেষ্টা করো।
যতক্ষণ প্রাণ আছে দেহে ততক্ষণ চেষ্টা করো। ক্রিকেটারদের দেখেছো না মাঠে লাস্ট বল পর্যন্ত তারা ট্রাই করে যায় খেলা। যখন দেখা যায় ধরো সাপোজ 1 বল বাকি, 1 বল 14 রান বাকি, হবে না তো, 1 বল 14 রান হবে না, তাহলে লাস্ট বলটা খেলার কোনো প্রয়োজন নেই। কিন্তু প্রয়োজন থাকলেও তো থাকতে পারে। কিভাবে? ওই একটা বল যদি নো হয় 1 রান আসবে, একটা বল আসবে। নো বলটা যদি ছক্কা মারা যায় তাহলে 6 এর 1 7 রান হয়ে যাবে। পরের বলটাও যদি ওয়াইড হয় 1 রান আসবে কি না? আবার একটা বল পাওয়া যাবে। আবার ওই পরের বলটাও যদি ছক্কা মারা হয় তাহলে 13 আর 6 7 আর 6 13 রান, এদিকে 1 রান 14 রান হয়ে গেল। তাহলে একটা বল থাকলেও কিন্তু ক্রিকেটাররা ছাড়ে না, ঠিক এই কারণের জন্য। একটা বল থাকলেও ক্রিকেটাররা মাঠ ছাড়েন না এই কারণের জন্য। তো যতক্ষণ আমার জীবন আছে ততক্ষণ আমি লড়ে যাব। আর এই যে তুমি বিধ্বস্ত বলছো, আমি জানি না কি কি কারণে বিধ্বস্ত বলছো, আমি জানি না, সত্যি জানি না। আর্থিক দিক থেকে হতে পারো, সাংসারিক দিক থেকে হতে পারো, গার্লফ্রেন্ডের দিক থেকে হতে পারো। আর্থিক থেকে যদি বিধ্বস্ত হও, আমি বারবার বলবো নিজেকে মোটিভেট করো যে হ্যাঁ তুমি সাকসেস হবেই ভাই। এমন কিছু ক্রিয়েটিভিটি নিজের থেকে তৈরি বের করো। আর অর্থ রোজগার করতে গেলে না ভাই, সবার আগে নিজে যদি শিক্ষিত তকমা একটা গায়ে থাকে খুলে রেখে দাও। কারণ এটা আমাদের বড় প্রবলেম, জানো তো, আমাদের মধ্যবিত্তদের বিশেষ করে এটা বড় প্রবলেম। শিক্ষিত, অতএব ভাই ওই মার্বেল মিস্ত্রির কাজ বা কন্ট্রাক্টরের কাজ আমি করতে পারবো না। কেন পারবো না? আমি তো পড়াশোনা শিখেছি। অথচ একটা শিক্ষিত ছেলে মাসে 15-20 হাজার টাকা একটা চাকরি করবে, একটা মার্বেল মিস্ত্রি একদিনে 1,000 টাকা রোজগার করবে, একদিনে। তাও কতক্ষণ? সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাজ করে না, তার মাঝখানে খেতে চলে যায়, সে মাসে 30,000 টাকা রোজগার করবে। তো এরকম কাজের না অনেক স্পেস আছে। আমি নিজেই শিক্ষিত ছেলে, তো আমি তো বাংলায় অনার্স, আমি তো টিউশনি করতে পারতাম। আমি কিন্তু আমার যেটা ভালো লাগতো যে মানুষের সেবা শিখবো, ওষুধ আরও কেন শিখেছিলাম না, বিভিন্ন মানুষের না ডাক্তার দেখানোর পয়সা থাকে না। আমি ওই পেশাটায় ঢুকেছিলাম শুধু এই কারণের জন্য। তোমরা আসলে দেখতে পাবে আমার বাড়িতে ডাক্তারের বই রয়েছে, আমি সেগুলো স্টাডি করতাম। হ্যাঁ, আমি অবভিয়াসলি আমার ডাক্তারি মানে MBBS পাস সার্টিফিকেট নেই, কিন্তু আমি যে কোনো ডাক্তারের সঙ্গে বসে না মুখোমুখি কী করতে পারি, সেই জ্ঞানটুকু আমাকে আমার ভগবতী দিয়েছেন। এখনো প্রচুর মানুষ এমন কেস ডাক্তারখানা থেকে ফিরে এসছে, পুড়ে গেছে বা মানে খুব খারাপভাবে মানে চোট লেগেছে, ড্রেসিং ডাক্তারখানা ফেরত পাঠিয়ে দিয়েছে, হসপিটাল দেখিয়ে দিয়েছে, আমি সারিয়েছি। হ্যাঁ, আমি আমার মজুরিটুকুও নিয়েছি, অবশ্যই নিয়েছি। এবং আমি যে মজুরিটা নিই, এখানে আর যত লোক আছে, যত কম্পাউন্ডার আছে, তাদের 4 ভাগের 1 ভাগ নিই। তারা 400 টাকা নেয়, আমি 100 টাকা নিই মাত্র। এখন আমার কাছে আসে এরকম, এই দুর্গাপুজোর অষ্টমীর দিনে, গল্প বলতে বসেছি তো একটু বলে নিই। অষ্টমীর দিনে
একটা 1.5 বছরের বাচ্চা বুড়ো আঙুলটার উপরে শিলনোড়া ফেলে দিয়েছে। 1.5 বছরের বাচ্চা। আমি অষ্টমীর পুজো শেষে উঠে বসে চাফা খাচ্ছি, এমন সময় বাচ্চাটা মা নিয়ে হাজির, নোকটা পুরো থেতলে বেরিয়ে গেছে, একটা সাইড খালি আটকে রয়েছে, আর রক্ত জমাট বেঁধে এরকম ফুলে রয়েছে। আমি বুঝতে পারছি না যে আঙুলটার হাড়ের কি অবস্থা। ওইটুকু বাচ্চার ব্যথা করছে, কাঁদছে। আমি তাকে তার তখনকার মতন ড্রেসিং করে আমি বললাম যে যদি কাল বাদে বা পরশু নিয়ে আসবেন, যদি খুলে দেখব, যদি উন্নতি দেখি তাহলে ড্রেসিং করবো, নাহলে কিন্তু এক্স রে করাতে হবে, হাড়ের কী অবস্থা দেখতে হবে। যদিও বাচ্চাদের হাড় খুব নমনীয় হয়, ভাঙলেও জোড়া লেগে যায়, কারণ আমি যেভাবে ড্রেসিংটা করেছিলাম খুব টাইট করে করেছিলাম। 2 দিন বাদে আসলো, দেখলাম উন্নতি হয়েছে, কারণ আমার তো ভগবতী সাথ আছে না, উন্নতি হয়েছে। আস্তে আস্তে একদিন অন্তর আসতে বললাম, ড্রেসিং করলাম, আঙুলটা ঠিক হয়ে গেল বাচ্চাটার। এসে মাকে পুজোও দিয়ে গেল তারা। তো তোমার মধ্যে এরকম কিছু আছে ভাই, অবশ্যই আছে। খোঁজো নিজেকে, নিজেকে আবিষ্কার করো, নিজেকে আবিষ্কার করো, আমাকেও না। আর তুমি যখন নিজেকে আবিষ্কার করতে যাবে, হ্যাঁ অবভিয়াসলি তোমাকে কেউ পাগল বলবে, কেউ বলবে দূর দূর এইসব রাস্তায় কিছু হবে না রে, এসব করে কিছু হবে না, তুই অন্য কিছু কর। কেউ বলবে এইটা কর সেটা কর। তুমি করবে সেটাই যেটা তোমার মনে লাগবে, তোমার মন বলবে, তোমার মাথা থেকে এইখানে হৃদয় থেকে উঠবে যে হ্যাঁ এইটা আমি করতে পারি। লোকে তোমাকে পাগলও বলতে পারে, আমাকে কত লোকে পাগল বলেছে, ইভিন এখনো বলে ও তো পাগল, তো ঘরে বসে থাকে, কোনো কাজকর্ম করে না, হয়তো মাকে নিয়ে পড়ে থাকে। হ্যাঁ থাকি, আমি আমার মতন থাকি, কার কি, কেউ তো আমাকে এসে খাইয়ে দিয়ে যাচ্ছে না, কেউ তো আমি অসুস্থ হয়ে পড়ে থাকলে আমার জন্য 2টো ওষুধ নিয়ে আসছে না। তাহলে লোকের কথা মাথার উপর দিয়ে বের করে দাও। ব্যর্থতা জীবনে আসতেই পারে, আসবেও, কারণ ব্যর্থতার মাধ্যমে তোমাকে শিক্ষা দেওয়া হয় যে এই রাস্তাটা ঠিক নয়। কাজটা সেটাই করো, রাস্তাটা অন্য অ্যাপ্লাই করো। টমাস আলভা এডিসন ইলেকট্রিক বাল্ব তৈরি করতে গিয়ে 100 বার ব্যর্থ হয়েছিলেন, 100 বার। 101 বারের বার উনি সফল হয়েছিলেন। তারপর উনি বলেছিলেন যে আমি এই ব্যর্থতা থেকে শিখলাম যে 100 ভাবে ইলেকট্রিক বাল্ব তৈরি করা যায় না। দ্যাটস পজিটিভ মাইন্ড, পজিটিভনেস বাড়াও নিজের মধ্যে। আর পজিটিভনেস না ভাই, কোনো দিন আংটি পাথর তাবিজ কবজ তন্ত্রক্রিয়া এসব আসে না, নিজের ভেতর থেকে আসে। ওই যে বললাম, আমারও না এরকম দিন গেছে ভাই, গেছে, আমি নিজেও মরতে গেছি। আমি বলেছিলাম এখানে অন্য সময় একবার বলবো, আমি এমন কাণ্ড ঘটিয়েছিলাম যে আমার মরণ নিশ্চিত ছিল, কিন্তু মরিনি। এটাই আশ্চর্য, না কোনো হসপিটালেও ভর্তি হতে হয়নি। আমি 80 খানা ঘুমের ট্যাবলেট, 200 গ্রাম গ্যামাক্সিন, 2 প্যাকেট কীটনাশক জবা গাছের একসাথে মিশিয়ে খেয়ে নিয়েছিলাম, মরিনি। কেন মরিনি আমি জানি না, মা আমাকে বাস্তবিক হয়তো নীলকণ্ঠ বানিয়ে দিয়েছেন সেদিন। আর তাই আজকে আমি তোমাদের সামনে বসে এগুলো বলতে পারছি। তাই ভাই জীবনটাকে প্রথম কথা, জীবনটাকে খুব সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজন নেই। গান শোনো, ভালো গান শোনো, ভালো গল্পের বই পড়ো, আমি বারবার এইগুলোর উপরে গুরুত্ব দেবো। কিন্তু ফেসবুক বা এগুলো স্ক্রল করে যেও না, এতে মাইন্ড আরও অস্থির হয়। ফেসবুকে PDF ডাউনলোড করে পড়ো না, গল্পের বই পড়ো, যে ধরনের গল্প তোমার ভালো লাগে
উপন্যাস ভালো লাগে, ভূতের গল্প ভালো লাগে, অলৌকিক গল্প ভালো লাগে, থ্রিলার ভালো লাগে, যা ভালো লাগে বই পড়ো। আর ভালো গান শোনো, রবীন্দ্রসঙ্গীত শুনতে পারো, কিশোর কুমারের গান শুনতে পারো, মানে তোমার যে মোহাম্মদ রফির গান শুনতে পারো, মান্নাদের গান শুনতে পারো, যার গান তোমার ভালো লাগে শোনো, গান শোনো। মাইন্ডটা পজিটিভ হবে, মনের মধ্যে আর এই দুশ্চিন্তাগুলো খারাপ হবে না, এবং তুমি নিজেই তোমার পথ তৈরি করতে পারবে। আর পারবেই। আমার কাছে একটা ভাই এসেছিল, সেই ভাইটা এখন মার্চেন্ট নেভিতে কাজ করে, এখন ইউএসএতে পোস্টিং, গতকালই গেছে। সেই ভাইটা যখন প্রথম এসেছিল না, বিভিন্ন কারণে, পারিবারিক, মানসিক, ওই মানে প্রেম ঘটিত বিভিন্ন কারণে ভাইটা বিধ্বস্ত ছিল। এই বিধ্বস্ততার কারণে যে নেভিতে কাজ করত, সেখানে ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে, চাকরিটাই যায় যায় অবস্থা হয়ে যায়, মানে ওকে সাসপেন্ড করে দেওয়া হয়। আমি কোনো তন্ত্রক্রিয়া করিনি ভাই, আমি খালি ওকে মোটিভেট করে গেছি। ছেলেটা এতটাই বিধ্বস্ত হয়ে গেছিল যে সেটা গাঁজার নেশা ধরে ফেলেছিল। ভাইটা হয়তো শুনলে এখানে এখানে মন্তব্য করতে পারে, গাঁজার নেশা ধরে ফেলেছিল, ছাড়ানো যাচ্ছিল না। আমি ওকে মোটিভেট করে করে সেই ভাইটাই আজকে বলবো না, গত 1 বছর ধরেই ও করছে, আজকে আবার কিন্তু সেই বাইরের দেশেই সেই চাকরি আবার ফিরে পেয়েছে, এবং সেই ভাইটা নিজের জিম খুলেছে। সেই জিমটাও নিজেই অপারেট করে, কিন্তু যখন থাকে না তখন তো কে অপারেট করবে, বন্ধ থাকে। জিম পর্যন্ত খুলেছে। তো সেটাই, সেই একই মানুষ তো। তাকে খালি আমি এইভাবে বুঝিয়ে গেছি, তোমার দ্বারা হবেই, তুমিই পারবে। না দাদা, আমার আর চাকরিটা ফেরত হবে না, যে হবে, হতে হবে। দরখাস্ত করো, অ্যাপ্লিকেশন করো, যেগুলো প্রসেস আছে সেগুলো করো। পেয়েছে ভাইটা, আবার তুমিও পারবে ভাই। তুমি যে আজকে আমাকে বলছো না দাদা আমাকে বিভিন্ন বিধ্বস্ত, তুমিও পারবেই। আজকে বললাম এই কথাটা, ঠিক আজ থেকে না 6 মাস বাদে তুমি যদি এইভাবে নিজেকে করতে পারো, তারপর তুমি আমাকে এখানে এসে কমেন্ট করো, হ্যাঁ দাদা আমি পেরেছি কি পারিনি। আজকে এই পর্যন্ত থাক। আমি এখানে গল্প করার জন্য বসি। তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করো। কোনো প্রশ্ন থাকলে করো, আমার যদি জানা থাকে উত্তর দেবো। আমি আগেও বলেছি, যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করো। ভুল ভাল বুঝুম দেওয়ার জন্য বসিনি, তন্ত্রমন্ত্র ক্রিয়া নিয়ে বসিনি। আর তোমরা বললে না আমি টপিক পাই, আমিও বুঝি যে হ্যাঁ কিছু মানুষের কাছে অন্তত আমি পৌঁছতে পারছি। কারণ আমার এই একা দেহের পক্ষে তো সব জায়গায় দৌড়ানো সম্ভব নয়। এটার মাধ্যমে যদি পারি, সেটাই আমার কাছে অনেক। ভালো থেকো সবাই, আনন্দে থেকো, সুস্থ থেকো।